রয়েছেন, সরাসরি কথা বলবো দেবাংশুর সঙ্গে। দেবাংশু, 24-এর লোকসভা নির্বাচনের পর 2 বছরের ব্যবধানে 26-এর বিধানসভা নির্বাচনে লড়তে হচ্ছে, কতটা প্রস্তুত? দেখুন, প্রস্তুত তো আমরা সম্পূর্ণ। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকরা অল টাইম রেডি। এবং আমরা তো সেই ছাত্র নই যারা সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার আগের দিন চোখ কালি করে পড়বে, তারপর হলে গিয়ে ঘুমোবে। ফলে আমরা প্রস্তুত, বাকি রাজনৈতিক দল বা শক্তির মতো নয়। তবে আমি কৃতজ্ঞ আমার দলের প্রতি, দলনেত্রীর কাছে, আমাদের সেনাপতির কাছে, আমার ওপরে যে তারা বারবার ভরসা রেখেছেন। 2019-এ তৃণমূল কংগ্রেসের কনিষ্ঠতম মুখপাত্র হয়েছিলাম 23 বছর বয়সে। তারপর 2024-এ তৃণমূল যুব কংগ্রেসের কনিষ্ঠতম সাধারণ সম্পাদক হয়েছিলাম 24 বছর বয়সে। লোকসভা নির্বাচনে তৃণমূলের কনিষ্ঠতম ক্যান্ডিডেট ছিলাম 28 বছর বয়সে তমলুকের মতো আসন থেকে। এবারও তৃণমূল কংগ্রেস একটা প্রেস্টিজিয়াস, একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আসন, শিক্ষিত, সচেতন, সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষের। চুঁচুড়ায় কিন্তু দলের গোষ্ঠীদ্বন্দ্বের একটা প্রসঙ্গ কিন্তু প্রায়শই উঠে আসে। বিধায়ক বনাম কাউন্সিলর আমরা একাধিকবার দেখেছি, সেখানে এই লড়াইয়ের জমিটা খুব একটা সহজ হবে না। না দেখুন, ওই গোষ্ঠীদ্বন্দ্বের কথা তো বলছেন, কিন্তু আমি একটা কথা বলি, তৃণমূল আর বিজেপিকে দুটোকেই যদি একটা ট্রেন হিসাবে কল্পনা করেন না, কম্পার্টমেন্ট S1 আর S2-র মধ্যে তৃণমূলের ধরুন একটু ঠোকাঠুকি আছে, অসুবিধা নেই। কেন জানেন? কারণ আমাদের গোটা ট্রেনের ইঞ্জিন একটাই, মমতা ব্যানার্জি। ইঞ্জিন যদি বলে ট্রেন হাওড়া যাবে, S1ও হাওড়া যাবে, S2ও হাওড়া যাবে। ফলে এটা বিধানসভা নির্বাচন, ইঞ্জিন নবান্নের দিকে যাচ্ছে, কম্পার্টমেন্টও সেই ইঞ্জিনের পেছন পেছন নবান্নের দিকে যাচ্ছে, পশ্চিমবঙ্গ বিধানসভার দিকে যাচ্ছে। ফলে আমার মনে হয় না এত বড় একটা লড়াইতে কারোর মধ্যে যদি ছোটখাটো মনোমালিন্যও থাকে সেটা ফ্যাক্টর হবে। বেশ দেবাংশু, অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে রয়েছেন এবারের প্রার্থী নারায়ণ গোস্বামী। দীপঙ্কর, নারায়ণবাবুর প্রতিক্রিয়া জানতে চাইবে, কি প্রতিক্রিয়া তার প্রার্থী তালিকায়? তিনি প্রার্থী হচ্ছেন এবারে বিধানসভা নির্বাচনে, কি বলছেন তিনি? একদম সরাসরি নারায়ণ গোস্বামীর কাছে যাই। দ্বিতীয়বারের জন্য প্রার্থী হলেন, কি বলবেন? অশোকনগর মানুষের জন্য কি করবেন? দেখুন, প্রথমেই দলনেত্রীকে আমার সশ্রদ্ধ প্রণাম, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা। অবশ্যই অশোকনগর মানুষের কাছে আবার ভোট প্রার্থী হয়ে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে। বিগত 5 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন এবং অশোকনগর মানুষ যে আমাকে আশীর্বাদ করেছেন, সেই আশীর্বাদ নিয়ে আমি আমার উন্নয়নের ডালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে তাদের কাছে ফিরে গেছি। আমার 5 বছরের কাজের মূল্যায়ন নিশ্চয়ই তারা করবে। আমি নিজের কাজের উপরে যথেষ্ট আস্থাশীল, বাকিটা অশোকনগরের মানুষের ওপরে নির্ভর করবে। আমি মনে করব যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, বাংলায় এবং বাঙালির যে অস্মিতা সেটা বজায় রাখতে, বাংলার বিরুদ্ধে যে অসম্মান, বাঙালির বিরুদ্ধে যে অসম্মান, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে সবাই ভোট দেবে। ধন্যবাদ তোমাকে, নজর রাখো। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আশিস কুন্ডু রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভতোষ। শুভতোষ, আমরা দেখতে পাচ্ছি আগাম সেলিব্রেশন শুরু হয়ে গেছে, কি ছবির প্রার্থী কি বলছেন তার প্রথম প্রতিক্রিয়া? দেখো, তোমাকে আমি বলছি, চারিদিকে উচ্ছ্বাসের একেবারে ঢেউ। এই মুহূর্তে আশিস কুন্ডু যেহেতু মালদা জেলা তৃণমূলের মুখপাত্র ছিলেন এবং মুখপাত্র আছেনও, এবং তার প্রার্থী ইংরেজ বাজার, বিশেষ করে ইংরেজ বাজার মালদা শহর, খুব স্বাভাবিকভাবেই এই ইংরেজ বাজারের প্রার্থী হওয়ার একটা অনেকেই ছিলেন। শেষ মুহূর্তে কিন্তু আশিস কুন্ডু তিনি এই টিকিটটা পেয়েছেন, প্রার্থী হয়েছেন। কি প্রতিশ্রুতি দেবেন এই যে আপনাকে যে প্রার্থী করা হলো? প্রতিশ্রুতি একটাই, আপনাদের মতো সাংবাদিক বন্ধুদেরকে মালা পরিয়ে একটা জিনিসই বলতে চাই, যে বিধায়ক হয়ে এখান থেকে পালিয়ে যাব না। যেভাবে ইংরেজ বাজারের বিধায়িকাকে 5 বছর ধরে খুঁজে পাওয়া যায়নি, একটা জিনিসের জন্য ঐক্যবদ্ধ, বাংলার মানুষের পাশে যেরকম জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসাবে মানুষের সাথে ছিলাম, আছি, আগামীতেও থাকবো। প্রত্যেকটা দুর্গাপূজায় যেমন থাকবো, ঈদেও থাকবো, কালী পূজাতেও থাকবো, মহরমেও থাকবো। অনেকেই কিন্তু এই প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন, অনেকেই। বাম বিজেপির পর তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ। 291 আসনে এবার লড়ছে তৃণমূল কংগ্রেস। জোটসঙ্গী অনিত থাপার দলের জন্য দার্জিলিং কার্শাঙ্গের 3টি আসন ছেড়ে একসঙ্গে 291 আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেন মমতা অভিষেক। এবারে 226টি আসনে অন্তত জিতবে তৃণমূল কংগ্রেস। বিজেপির আসন আগের থেকে কমবে, প্রার্থী ঘোষণা করে চ্যালেঞ্জ তৃণমূল নেত্রী। আপনাদের এক এক করে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি উল্লেখযোগ্য কয়েকজন প্রার্থীদের নাম, যাদের উপরে নজর অবশ্যই থাকবে। নোয়াপাড়া থেকে প্রার্থী মৃণাঙ্কুর ভট্টাচার্য,
দিনহাটা থেকে প্রার্থী হচ্ছেন উদয়ন গুহ, শিলিগুড়ি থেকে প্রার্থী গৌতম দেব, তার প্রথম প্রতিক্রিয়া শুনিয়েছি আপনাদের এইমাত্র। রাজারহাট গোপালপুর থেকে প্রার্থী অদিতি মুন্সি, কোচবিহার উত্তর থেকে পার্থপ্রতিম রায় প্রার্থী, নোয়াপাড়া থেকে প্রার্থী শ্রেয়াঙ্ক ভট্টাচার্য, এমনটা জানাচ্ছিলাম আপনাদের। রাসবিহারী থেকে প্রার্থী হচ্ছেন দেবাশিস কুমার, পরিচিত মুখ তৃণমূল কংগ্রেসের। উলুবেড়িয়া পূর্ব থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মানিকতলা থেকে শ্রেয়া পাণ্ডে প্রার্থী হচ্ছেন, নন্দীগ্রাম থেকে প্রার্থী সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে আসা পবিত্র কর, বেলেঘাটা থেকে প্রার্থী হচ্ছেন কুণাল ঘোষ, আর বরানগর থেকে প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাম বিজেপির পথ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ। এবার 291 আসনে লড়ছে তৃণমূল। জোটসঙ্গী অনিত থাপার দলের জন্য দার্জিলিং কার সঙ্গে 3টি আসন ছেড়ে একসঙ্গে 291 আসনে এইমাত্র প্রার্থীর নাম ঘোষণা করলেন মমতা অভিষেক। এবারে তৃণমূল কংগ্রেস কম করে 226টা আসনে জিতবে, কনফিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির আসন আগের থেকে কমবে, প্রার্থী ঘোষণা করে চ্যালেঞ্জ তৃণমূল সুপ্রিম। আপনাদের এক এক করে উল্লেখযোগ্য প্রার্থীদের নাম এবং তাদের কেন্দ্রগুলি দেখাচ্ছি। বেলেঘাটা থেকে প্রার্থী হচ্ছেন কুণাল ঘোষ, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরানগর থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হচ্ছেন রাসবিহারী থেকে দেবাশিস কুমার, প্রার্থী হচ্ছেন উলুবেড়িয়া পূর্ব থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মানিকতলা থেকে প্রার্থী হচ্ছেন শ্রেয়া পাণ্ডে। কথা বলবে এই মুহূর্তে শ্রেয়া পাণ্ডের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি সোমা থাকবেন, তবে তার আগে আরো একবার উল্লেখযোগ্য কয়েকটা নাম আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। আমরা চলে যাব সরাসরি এই মুহূর্তে। সোমা আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, শ্রেয়া পাণ্ডে তার প্রথম প্রতিক্রিয়া প্রার্থী হওয়ার পর মানিকতলা বহু বিতর্কিত আসন, অনেক জল গড়িয়েছে আদালত পর্যন্ত। হ্যাঁ, আমি কথা বলে নেব। আমার সঙ্গে এখানে রয়েছেন শ্রেয়া পাণ্ডে, তার থেকেই একেবারে প্রতিক্রিয়া নেব, কারণ তার কথাটাই এখন অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রার্থী হিসেবে তোমার নাম ঘোষণা হয়েছে। এত বছর ধরে আমরা দেখেছি, এর আগে তোমার বাবা এবং মা সামলেছেন, তুমি নতুন প্রার্থী, প্রতিক্রিয়া। আমি প্রথমেই ধন্যবাদ দেব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমাদের পরিবারের এটা সৌভাগ্য যে আমরা এটা 11তম নির্বাচন লড়তে চলেছি। 9বার আমার বাবা এবং 1বার আমার মা। আমরা মানিকতলা বটতলা, যেটা আগে বটতলা মানিকতলা ছিল, সেখান থেকে তারা বিজয়ী হয়েছে এবং আমি তাদের মূল কাজের ধারা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে অ্যাডভাইস করবেন, আমাদের সেনাপতি যেভাবে পথ দেখাবেন, যেরকমভাবে বলবেন, সেইভাবে আমরা মানুষের কাজ করব। কিন্তু আমরা প্রতিদিন মানুষের কাজ করেই থাকি। আমরা দেখেছিলাম যে আপনার বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছিল, সেই জায়গা থেকে আপনি কতটা কনফিডেন্ট ছিলেন বা আপনি কি আশা করেছিলেন? কি বলবেন, আপনি কি বলবেন আজকে নাম? দেখুন, এই আদালতে বিজেপির যে আদালতে যে প্রার্থী ছিল আগে যে বিজেপির প্রার্থী ছিল কল্যাণ চৌবে, সে আমার বাবা অসুস্থ হবার দিন, মানে আমার বাবা যেদিনকে কোমায় যায় তার 10 দিন পর, প্রথমে 1 মাস তিনি কিছুই করেননি। আমার বাবা অসুস্থ হন 16 জুলাই, তো 23 জুলাই নাগাদ উনি একটা চিঠি পাঠান, যেখানে একটা কোমা মধ্যে একটা পেশেন্টের, আমাদের তাদের হাতের একটা হাতের একটা সিগনেচার নিতে হয়, মানে থাম্ব ইমপ্রেশন নিতে হয় যে আমরা কেসটা লড়বো। এবং উনি বলেছিলেন আমার বাবা বিজয়ী না, তিনি বিজয়ী। আলটিমেটলি এই কেসটা 2.5 বছর ধরে চলে এবং আমরা সুপ্রিম কোর্ট যাই, হাইকোর্ট যাই, আমরা বিভিন্নভাবে এই কেসটা নিয়ে লড়েছি। আসন্ন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য সোমা, ধন্যবাদ তোমাকে।